স্বাধীনতা দিবস সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। রাজধানীর গুলশান এলাকায় বাড়তি সতর্কতা, মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি। মৌলভীবাজারে বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে চট্টগ্রামে কেন্দ্র দখল নিয়ে দুপক্ষের উত্তেজনা। পুলিশ গুলিবিদ্ধ, ভোটার উপস্থিতি নিয়ে মাথা ব্যথা নেই ইসির, বললেন সচিব। জোট গঠন নিয়ে বিএনপিতে আবারও প্রকাশ্য মতবিরোধ। এককভাবে নির্বাচনে না যাওয়ায় ক্ষুব্ধ শাহ মুয়াজ্জেম, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ফখরুলের। এবং বারবার অদল বদলের ঘটনা জাতীয় পার্টিতে নতুন কিছু নয়, মন্তব্য নেতাদের। জিএম কাদেরের সমন্বয়ের ঘাটতি ছিল, দাবি চুন্নুর। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি শিরিন আক্তার। স্বাধীনতা দিবস উদযাপন সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা চৌকি, বাড়ানো হয়েছে তল্লাশি। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা বলছেন, খুদে বার্তা ও ঘোষণার মাধ্যমে জঙ্গি হামলার শঙ্কার খবর দিয়ে সতর্ক করা হয়েছে তাদেরকে। অবশ্য পুলিশ বলছে, স্বাধীনতা দিবস উপলক্ষেই অতিরিক্ত এ নিরাপত্তা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই। রোববার বিকেল থেকে হঠাৎ করে গুলশান বাড়িধারা ও বনানী এলাকায় সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় প্রায় সব ধরনের যানবাহন ও ব্যাগ বহন করা পথচারীদের তল্লাশি করতে দেখা যায় কূটনৈতিক এলাকায়। সন্ধ্যার দিকে অফিস ফেরত যাত্রীরাও ছিল অনেকটা তটস্থ। তারা বলছেন, নিরাপত্তার শঙ্কা থেকেই তাদেরকে আগেভাগে অফিস ছাড়তে বলা হয়েছে। এইচআর থেকে জানলাম যে আমাদের রেড অ্যালার্ট জারি করেছে মেবি এখানে, সো চলে যেতে বলেছে। আমাদের সিইও কে জানানো হয়, সিইও দেখে আর কি সবাইকে জানিয়ে দিল যে এরকম যেহেতু একটা কনসার্ন আছে, সবাই টাইম মতো অফিস থেকে চলে যায়। কর্মীদের সতর্ক করে দেশি বিদেশি দাতা সংস্থা ও নামী রেস্টুরেন্ট থেকেও পাঠানো খুদে বার্তা গণমাধ্যমেরও হাতে এসেছে। এসব এলাকার রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্রগুলোতেও অন্যান্য দিনের চেয়ে চাপ কম ছিল এদিন। আমাদের কাছে যে মেসেজটা ডিএমপি থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে, গুলশান এলাকাতে একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এটা হয়তোবা কোনো মাধ্যমে একটা নিউজ আসছে যে গুলশানে এটা হতে পারে, বাট নট শিওর। ইউজুয়ালি এই টাইমে যে সব গেস্ট থাকে, আজকে একদমই নেই। বিইং এ মেম্বার অফ গুলশান ক্লাব, আমরা ইনফর্মড হয়েছি যে কোনো রেড অ্যালার্ট আছে গুলশান এলাকাতে। রাজধানীর অভিজাত এলাকাগুলোর মতো বন্দরনগরী চট্টগ্রামেও ছিল নিরাপত্তার কড়াকড়ি। 26শে মার্চ ও সম্প্রতি নিউজিল্যান্ডে হামলার বিষয়টি মাথায় রেখে এ সতর্কতা বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাতে চট্টগ্রামের বিভিন্ন আবাসিক হোটেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক সপ্তাহ আগে নিউজিল্যান্ডে একটা ঘটনা ঘটেছে, আর আমাদের দেশে একদিন পর, অর্থাৎ কাল দিন পর এলো মহান স্বাধীনতা দিবস, যার জন্য আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে গুলশান এলাকায়, সেটাকে আমরা একটু জোরদার করেছি। আবাসিক রেস্টুরেন্ট সব জায়গায় আমরা নিরাপত্তাকে জোরদার করেছি। আজকে বিশেষভাবে এটা আমাদের চেকপোস্টটা সচরাচর প্রতিনিয়ত হয়, সেটাই তারই ধারাবাহিকতায় আজকের এই চেকপোস্ট। তবে জঙ্গি হামলার কোনো হুমকি না থাকলেও 25 ও 26শে মার্চ ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সব বিশেষ দিনগুলো, যেমন স্বাধীনতা দিবস, যেমন বিজয় দিবস, তারপরে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান কিংবা পহেলা বৈশাখ, এই সমস্তগুলোতে আমরা একটু বিশেষ প্রোটেকশনের ব্যবস্থা করি সারা শহরেই। এটা আমাদের রুটিন ওয়ার্ক, এই জন্যই আমরা বিভিন্ন জায়গায় সিকিউরিটি ফোর্স আমরা রেখেছি। গোয়েন্দা সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে সমগ্র দেশে বাড়ানো হবে এ সতর্কতা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারে বাস থেকে ফেলে দিয়ে পিষ্ট করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। রোববার দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় 5 দফা দাবি আদায়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রিপোর্টার ইকরামুল কবিরের তথ্য, নওশাদের ছবি নিয়ে রিপোর্ট।
সহপাঠীকে হারানোর প্রতিবাদে সিলেটে রোববার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৭৪টা পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় চাপা দেয়া বাসটির রুট পারমিট বাতিল করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এদিকে ওয়াসিমকে হত্যা করা হয়েছে উল্লেখ করে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন। গাড়ির মাধ্যমে তারা হত্যা হচ্ছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট না, এটা হত্যা। এই হত্যার আমরা বিচার চাই। প্রশাসনকে এই ব্যাপারে শক্তিশালীভাবে পদক্ষেপ নিতে হবে। গত বছরের আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সবগুলো আমার ছাত্র ভাই। আমার ভাই আজকে হত্যা হয়েছে, কালকে আরেকজন হত্যা হবে। যে ঘাতক বাসটা আছে তার রোড পারমিট এবং লাইসেন্স বাতিল করতে হবে। যেই হেল্পার এবং ড্রাইভার মিলে আমাদের বন্ধুকে এইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশে পুরো 64টা জেলাতেই যাতে নিরাপদ সড়ক যাতে হয়। ইটস এ ক্লিন মার্ডার, চার্জ উইল বি মার্ডার। এখন শাস্তি কি হবে সেটা কোর্টকে ঠিক করবে। এদিকে তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির রোববারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ক্লাসও সঠিকভাবে করতে পারবে না তাদের দাবির প্রেক্ষিতে যে আমরা সরকারকে আগামীকালকে আমরা ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না। ক্লাস পরীক্ষা শুধুমাত্র আজকের জন্য স্থগিত করেছি। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা। কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই বিষয়ে আমরা সহানুভূতি জানাই। তারা শহরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, এই জন্য পুলিশের পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন তারা হচ্ছে না এবং আমরা বাধা দিচ্ছি না। এই ঘটনায় আটক করা চালক জুয়েল মিয়া এবং হেলপারকে মৌলভীবাজার সদর থানায় পাঠানো হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে একমাত্র ছেলে ওয়াসিমকে হারিয়ে দিশেহারা তার বাবা মা। গ্রামের বাড়ি হবিগঞ্জে নেমে এসেছে শোক। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। রোববার দুপুরে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হবিগঞ্জ প্রতিনিধি রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ৪র্থ বর্ষের ছাত্র ওয়াসিম। কিছুদিন পরেই শেষ হতো স্নাতক। আশা ছিল উচ্চশিক্ষা শেষে প্রিয় সন্তান হাল ধরবেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের। কিন্তু ঘাতক বাসের হেলপার ও চালকের নির্মমতা কেড়ে নিল সব আশা ভরসা। আমার পুত্র আমি ৪টার সময় বিদায় করছি গো। মৌলভীবাজারে হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে নিহত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম ঘড়ির গ্রাম হবিগঞ্জের দিনারপুরে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। তাদের একটাই চাওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি হোক ঘাতকদের। আমার মান্নার বিচার চাই, আমার মান্নার বিচার। আমার মান্নারে আল্লাহ যে ইতা করছে তারে ফাঁসি দিও রে আল্লাহ। আমার একমাত্র ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল, আর কিছুই নেই, এবার সব শেষ হয়ে গেল। এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে এর প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। এ ধরনের ঘটনার লাগাম টেনে ধরতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। এটা কিন্তু অ্যাক্সিডেন্ট না, এটা হচ্ছে ওয়াল প্ল্যান্ট একটা মার্ডার। যে শিক্ষার্থীগুলা বাস অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে তারা যেন যথাযথ উপযুক্ত বিচার পায়। সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি হয়, আর এটা যাতে সরকার বাস্তবায়ন করে আর কি। পুলিশ ঘটনার পর পরেই অভিযান পরিচালনা করে বাসের ড্রাইভার এবং হেল্পারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বাসটি আটক করে বর্তমানে আমাদের হেফাজতে আছে। হবিগঞ্জের দেবপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার বিকেলে উদার পরিবহনের একটি বাসে ফেরার পথে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 11 শিক্ষার্থীর। এ সময় হেলপার মাসুক মিয়া চলন্ত বাস থেকে ওয়াসিমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন তিনি। সময় সংবাদ, হবিগঞ্জ। প্রবাসী সময় আরো থাকছে। ঢাকা ক্যান্টনমেন্টের বালুঘাট এলাকায় হেলে পড়ল 6তলা ভবন। বাসিন্দাদের সরিয়ে নিল ফায়ার সার্ভিস। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর আয়োজনে সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় 3 বাহিনীর প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে 4টার দিকে প্রধানমন্ত্রী প্যারেড স্কোয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। পরে প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি 3 বাহিনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে বিভিন্ন সমরাস্ত্রের বিষয়ে অবহিত করেন সামরিক বাহিনীর কর্মকর্তারা। প্রদর্শনীর উদ্বোধনীতে প্যারাট্রুপাররা প্যারাসুট থেকে মাটিতে নেমে প্রধানমন্ত্রীকে সালাম জানায়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 7 দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীটি আগামী 26শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। একাত্তরের গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলবে জাতিসংঘ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও স্পেশাল অ্যাডভাইজার অন প্রিভেনশন অন জেনোসাইড অ্যাডামা ডিয়েং একথা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে অ্যাডামা ডিয়েং শেখ হাসিনাকে জানান, জাতিসংঘ ৭১-এ মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার বিষয়টি তুলে ধরা হবে। একই সঙ্গে কিছু দেশ এর বিরোধিতা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান সমর্থন করার বিষয়টিও তুলে ধরেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ একা সমাধান করতে পারবে না মন্তব্য করে অ্যাডামা ডিয়েং বলেন, মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা জরুরি। উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ভোট গণনা শেষে চলছে ফল ঘোষণা। বেশিরভাগ উপজেলায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন। ভোট গণনার পর ফল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে নির্বাচিতদের ফল ঘোষণা করছেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬০৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এদিকে উপজেলা নির্বাচনে ভোট পড়ার হার নিয়ে নির্বাচন কমিশনের কোনো মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ। বিকেলে কমিশন সচিবালয়ে ৩য় ধাপের ভোট গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ভোটাররা যাতে কেন্দ্রে না আসে সেজন্য নির্বাচন বর্জনকারীরা প্রচারণা চালাচ্ছেন বলেও মন্তব্য করেন কমিশন সচিব। একটি রাজনৈতিক জোট নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই, তাদের সমর্থক তো রয়েছে, তারা তো ভোট কেন্দ্রে আসেনি। আবার ওদের পক্ষ থেকেও কিন্তু ভোট কেন্দ্রে না আসার জন্য প্রচারণা আছে। পার্সেন্টেজ কত হলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কি, কত পার্সেন্ট ভোট দিতে হবে, এটা গ্রহণযোগ্যতা পাবে কি পাবে, এই ধরনের কোনো আমাদের দেশে কোনো আইন নেই। প্রথম দফায় 43%, 45% হবে দ্বিতীয় পর্যায়ে। এবারও আমরা এই ধরনের 40 থেকে 45% ভোটের আশা করতেছি। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গড়া নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে মতবিরোধ আবারও প্রকাশ্যে চলে এসেছে। রোববার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন এককভাবে নির্বাচনে না যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে দলের মহাসচিব বলেন, ঐক্য ছাড়া সরকার পতনের আন্দোলন সফল হবে না। বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজন করা হয় এ স্মরণ সভার। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে যাওয়ায় বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। আমাদের মহাসচিব ফখরুল, আমাদের নেত্রী খালেদা জিয়া, আমাদের তো অন্য কারো দরকার নেই, কেউ কিছু মনে করবেন না। আমাদের কারো দরকার ছিল? আমাদের কারো দরকার ছিল না। আমরা যা পারি করব, না পারলে করব না, নির্বাচন করব না। কিন্তু এটা কি হলো? কি হলো আজকে? ঠাটা পড়লো মানুষের মুখে। এ বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ঐক্য গড়ার কোনো বিকল্প নেই। কিছু আমরা আছি যারা জনগণকে বিভ্রান্ত করছে। এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, যে বক্তব্যগুলো আমি মনে করি বাংলাদেশের জনগণের পক্ষে বক্তব্য নয়। জনগণের ঐক্য ছাড়া, সম্মিলিত প্রয়াস ছাড়া এই ফ্যাসিবাদকে, স্বৈরাচারকে গণতান্ত্রিক পদ্ধতিতে
পরাজিত করবার কোনো সুযোগ নেই। বেগম জিয়া কারাবন্দী হওয়ার পর কিছু নেতার নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। আমরা দেখেছি আমাদের নেত্রীর গ্রেপ্তারের পরে যখন আমরা প্রোগ্রাম দিয়েছি, কর্মসূচি দিয়েছি, আমরা তো সবচেয়ে ভালো দেখেছি যে কতজন এসেছেন, কতজন আসেন। আমরা তো দেখেছি কারা কারা সেই প্রোগ্রামের মধ্যে থেকে আস্তে আস্তে চলে গেছেন। আমরা তো দেখেছি এই নির্বাচনের মধ্যে কারা বেরিয়ে এসছেন, প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করেন। অনুষ্ঠানে জেএসডি সভাপতি আসমা আব্দুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সহ অন্য নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বারবার অদল বদলের ঘটনা জাতীয় পার্টিতে নতুন নয় বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। একই সঙ্গে জিএম কাদেরকে সরিয়ে দেওয়াকে স্বাভাবিক হিসেবেই দেখছেন তারা। শীর্ষ নেতাদের কেউ কেউ আবার মনে করেন দায়িত্ব পালনে জিএম কাদেরের সমন্বয়ের ঘাটতি ছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বারবার শীর্ষ পদে এমন হুটহাট রদবদল দলটিকে সাধারণ মানুষের তামাশার পাত্রে পরিণত করেছে। মৌসুম ইসলামের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই রুহুল আমিন হাওলাদারকে মহাসচিবের পদ থেকে সরিয়ে নতুন মহাসচিব করা হয় মশিউর রহমান রাঙাকে। এর রেশ কাটতে না কাটতেই হুসেইন মোহাম্মদ এরশাদ ছোট ভাই জিএম কাদেরকে তার উত্তরসূরি করার ঘোষণা দেন। কিন্তু মাস তিনেকের মাথায় আবারও সিদ্ধান্তে পরিবর্তন এনে নাটকীয়তার জন্ম দিল দলটি। এবার জিএম কাদেরকে শুধু উত্তরসূরি নয়, দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে সরিয়ে দেওয়া হলো দলের কো চেয়ারম্যান এবং সংসদ উপনেতার পদ থেকেও। সব মিলিয়ে জাতি আবারও দেখল জাতীয় পার্টির নাটকীয়তা। দলীয় দায়িত্ব পালনে জিএম কাদেরের সমন্বয় ঘাটতি ছিল বলে মনে করেন দলের প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু। আমরা অনেকবার বলেছি যে পার্লামেন্টের পার্টির মিটিং দেওয়ার জন্য এবং এই পার্লামেন্টের ভিতরে অপোজিশন হিসেবে আমরা বক্তব্য কী হবে, কোন লাইনে আমরা বক্তব্য দেবো, এগুলো সমন্বয় করার জন্য। সেটা উনি হয়তো সময় পান না, সেই জন্য সেটা বোধহয় তিনি ওইভাবে করতে পারেন না। জিএম কাদের সাহেবের কো চেয়ারম্যান আমাদের দলের চেয়ারম্যানই করেছিলেন। এটা গঠনতন্ত্রে এই ধরনের কোনো প্রভিশন ছিল না, উনি করেছিলেন এবং সেই সময় আমরাও এটাকে অ্যাকসেপ্ট করেছিলাম। অন্যদিকে বারবার দলের শীর্ষ পদের এমন অদল বদলের সিদ্ধান্তকে স্বাভাবিক হিসেবেই দেখছেন দলের আরেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আমি নির্বাচনের 15 দিন আগে চলে গেলাম, আবার এই যে 3 মাস পরে এগুলাও দলের ভিতরে দলের স্বার্থে যখন উনি প্রয়োজন মনে করেন সেই অনুভবটা উনিই করেন, আর কেউ বুঝবে না। এটা একটা চমকও যদি হয় সেটাকে কেন বিবেচনা করেন না আপনারা? তবে ভিন্নমত রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের মতে বারবার দলের শীর্ষ পদে রদবদল এনে দলটির স্বৈরতান্ত্রিক মনোভাবই প্রকাশ পাচ্ছে জাতির কাছে। এরশাদ সরকারের শাসনামলে যেভাবে তিনি চালাতেন, সকালে একজন মন্ত্রী হলেন, বিকালবেলা আরেকজন মন্ত্রী নাই, তো একই ধরনের সংস্কৃতি তিনি কিন্তু দল চালানোর ক্ষেত্রে চালু রাখছেন। তো আমার কাছে যেটা মনে হয় যে বিরোধটা আসলে তাদের আভ্যন্তরীণ, এবং এই বিরোধ আভ্যন্তরীণ পাশাপাশি পারিবারিক। এই বিশ্লেষক আরো মনে করেন রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি অনেক আগেই সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। এবার সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়েও দলটি জনগণের আস্থা সংকটে ভুগবে। হুসেইন মোহাম্মদ এরশাদের অনুপস্থিতিতে তার ছোট ভাই জিএম কাদেরকে দলের উত্তরসূরি করার সিদ্ধান্ত নেওয়ার মাস তিনেকের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো দলের চেয়ারম্যান। এই বিষয়টিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই ভাবতে চান দলের নেতাকর্মীরা। তবে জাতীয় পার্টির ভবিষ্যৎ কর্ণধার কে হবে সেই বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি নেতাকর্মী কারো কাছ থেকেই। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন আর শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিতে সব ছাত্র সংগঠনের সহযোগিতা প্রত্যাশা করেছেন ডাকসু নেতারা। এছাড়া শিগগিরই ক্যাম্পাসের সক্রিয় সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনায় বসতে চায় ডাকসু। তবে নতুন ডাকসুকে সহযোগিতার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ছাত্রদল। দীর্ঘ 28 বছরের অচলায়তন ভেঙে প্রাণ ফিরে পাওয়া ডাকসুই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি দেওয়া পূরণ আর অধিকার নিশ্চিতে সব প্রত্যাশার কেন্দ্রবিন্দু। আর তাই ডাকসু প্রতিনিধিরাও জানালেন শিক্ষার্থীদের গবেষণা, একাডেমিক মান উন্নয়ন, লাইব্রেরির আধুনিকায়ন আর আবাসিক সুযোগ সুবিধা বাড়াতে কাজ করবেন তারা। নির্বাচনে অংশ নেওয়া সবগুলো প্যানেলের ইশতেহারের সমন্বয়ে আগামীর কর্মপরিকল্পনা সাজাচ্ছে ডাকসু, এমনটাই জানালেন নবনির্বাচিত এজিএস। তাদের ইশতেহারগুলো আমরা পর্যবেক্ষণ করেছি এবং এই পর্যবেক্ষণ করার পরে আমরা ইতিমধ্যে আমাদের লক্ষ্যগুলো চিহ্নিত করেছি এবং লক্ষ্যগুলোকে আমরা
স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আকারে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া যে ছাত্র সংগঠনে সেটি উপস্থাপন করুক না কেন, ডাকসুর পক্ষ থেকে আমরা সেটি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। নির্বাচন নিয়ে নানা মত থাকলেও সব ছাত্র সংগঠনের প্রতি শিক্ষার্থীদের স্বার্থে ডাকসুকে সহযোগিতার আহ্বান নবনির্বাচিত ভিপির। যে কয়দিন কাজ করব সে কয়দিন অন্তত সকল ছাত্র সংগঠনের সহযোগিতা প্রয়োজন। আর আমরা অচিরেই ডাকসুর পক্ষ থেকে যেসব ছাত্র সংগঠন এই ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিল এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল রয়েছে তাদের সাথে আমরা বসবো, আলোচনা করব কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস, একটি শিক্ষাবান্ধব ক্যাম্পাসে পরিণত করা যায়। তবে রোববার মধুর ক্যান্টিনে এসে নতুন ডাকসুকে কোনো ধরনের সহযোগিতা করার সম্ভাবনা নাকচ করে দেন ছাত্রদল নেতারা। সহযোগিতা করার ছাত্রদলের কোনো অবকাশ নেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। 6 মাসের মধ্যে বাংলাদেশেই মাত্র 8 থেকে 10 লাখ টাকায় করা যাবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। ভারতের টাটা মেমোরিয়ালের সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেলের সমঝোতা স্মারক সই। ঢাকা ক্যান্টনমেন্টের বালুঘাট এলাকায় হেলে পড়েছে একটি 6তলা ভবন। ঘটনার পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত নিরাপদ স্থানে সরে যান ভবনের বাসিন্দারা। স্থানীয়রা জানান কয়েকদিন ধরেই ভবনটি কিছুটা হেলেছিল। রোববার সন্ধ্যার পর ভবনটি হেলে গিয়ে পাশের নির্মাণাধীন আরেকটি ভবনের সঙ্গে লেগে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন দমকল কর্মীরা। পরে সব বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সোমবার এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যতগুলো ডিজাইন, যতগুলো প্যারামিটারস বিএনবিসি বা যত কিছু মেনে করতে হয় সবকিছু নিয়ম মতো মেনে এই কাজটা করা হয়েছিল। কিছুদিন আগে গাজীপুরে একটা এপিসেন্টার ছিল আমাদের ভূমিকম্পের, মেবি সেটা রিজন হতে পারে। বিল্ডিংটার একটা পাশ সেটেল করে গেছে কিছুটা। এখানে যারা যারা ভাড়াটে ছিল 11টা ফ্যামিলি, সবাইকে ওনারা এখান থেকে সবাইকে সরে যেতে বলেন, সবাই সরেও চলে যায়। ফায়ার সার্ভিস থেকে যেটা বলা হয়েছে আগামীকাল একটা টিম আসবেন, বুয়েটের টিম আসবেন, তারা এটাকে দেখবেন, দেখে একটা রিপোর্ট করবেন, আর আমরা এটা রিপোর্টের পাওয়ার পরপরই ডিমোলিশিং এ চলে যাব। বিল্ডিংটাকে অবশ্যই ঝুঁকিপূর্ণ বলবো, নিরাপদ না, এটা বসবাস করার মতন অনুমতি আমরা দিতে পারবো না, কারণ এখন যে অবস্থা বিল্ডিংটা আছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন শিশু পার্কে আগুনে একটি খাবারের দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান রোববার রাত 11টার দিকে শিশু পার্কের মূল ফটকের পাশের একটি খাবারের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে যায়। শিক্ষামন্ত্রীর আশ্বাসে 6 দিন পর আন্দোলন কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিলেন নন এমপিওভুক্ত শিক্ষকরা। এর আগে শিক্ষামন্ত্রী আন্দোলন স্থল জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এ সময় 1.5 মাসের মধ্যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যোগ্যতা অনুযায়ী এমপিওভুক্তের প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেন তিনি। এদিকে সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে একই দাবিতে বৈঠকে বসবেন আন্দোলনরত শিক্ষকরা। চৈত্র মাসের প্রখর তাপদাহ উপেক্ষা করে গত 19 তারিখ থেকে বিগত 6 দিন যাবৎ প্রেস ক্লাবের সড়ক অবরোধ করে একই দাবিতে আন্দোলন করেছেন বিভিন্ন জেলা থেকে আগত নন এমপিও শিক্ষক কর্মচারীরা। বর্তমান সরকার আমাদের অনেকবারে আশ্বাস দিয়েছে, আমরা এই আশ্বাস নিয়ে আমরা আবার বাড়িতে যাই। 2 বছরের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগদান যদি সঠিকভাবে মেয়াদে সে তার দায়িত্ব পালন করতে পারে তাহলে নিয়োগ স্থায়ী করা হবে সন্তোষজনকভাবে। আর হ্যাঁ, তারপর কি আপনাদেরকে স্থায়ী করা হয়েছে? হ্যাঁ, ওই নিয়োগপত্র যদি 2 বছর মেয়াদের পরে আবার রেজলিউশন করা হয়, আবার ম্যানেজিং কমিটিতে ওর নিয়োগের বিষয়টা আবার উপস্থাপিত হয়। উপস্থাপিত হলে তখন ওই এজেন্ডা আকারে আসেন। এজেন্ডা আকারে আসার পরে তখন ম্যানেজিং কমিটি পর্যালোচনা করে আগামী বিগত 2 বছরের তার কার্যক্রমকে 2 বছরের কার্যক্রম তাহলে তখন তাকে নিয়োগ স্থায়ীকরণ করা হয়। রোববার দুপুরে আন্দোলনরতদের সঙ্গে দেখা করতে আসেন শিক্ষামন্ত্রী। নন এমপিও শিক্ষকদের আবারও আশ্বাস দিয়ে তিনি বলেন, আগামী 1.5 মাসের মধ্যে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া শুরু করা হবে। আমরা পুরো জিনিসটিকে এখন একেবারে প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা আশা করছি আমরা হয়তোবা 1-1.5
মাসের মধ্যেই আমরা ঘোষণাটি দিতে পারবো। এই আগামী অর্থ বছর থেকেই আমরা এই এমপিও ভুক্তি শুরু করতে পারবো। শিক্ষামন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হয়ে 1 মাসের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেন 6 দিন আন্দোলন করা নন এমপিও শিক্ষকরা। এমপিও ভুক্তের যে সিদ্ধান্তের কথা বলেছেন, তো 1 মাসের মধ্যে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে আমাদের কাঙ্ক্ষিত সাক্ষাৎ যদি না হয়, সেক্ষেত্রে আমরা আবারও আমাদের যে দাবি নিয়ে আবার আমরা রাজপথে আসতে বাধ্য হব। 2010 সালে প্রায় 28,000 শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়, যেখানে কর্মরত রয়েছেন 5 লাখের মতো শিক্ষক। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিকের 3য় শ্রেণী পর্যন্ত মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার পর পরীক্ষা পদ্ধতি তুলে দেবে সরকার। তবে কবে থেকে কার্যকর হবে মূল্যায়ন পদ্ধতি প্রণয়নের কাজ শেষে তা জানানো হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ট্যালেন্ট পুলে বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে পূর্বে 55,000 শিক্ষার্থীদের মাঝে মেধার ভিত্তিতে বৃত্তি দেওয়া হতো। 2015 সাল থেকে 82,500 ছাত্রছাত্রী এই সুযোগ পাচ্ছে। এবার ট্যালেন্ট পুল বৃত্তি পাবে 33,000 শিক্ষার্থী, যা পূর্বে ছিল মাত্র 22,000। সাধারণ কোঠায় পাবে 49,500 জন, যা পূর্বে ছিল 33,000। আমরা কাজ শুরু করেছি। আমরা বলেছি যে আমরা আমাদের যে এনসিটিভি আছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা একটা খসড়া তৈরিও করেছে ইতিমধ্যে, সেটা নিয়ে আমরা শেয়ার করব। তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে বলবো যে এই বছর থেকে 3য় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না। তথ্য প্রযুক্তির সুফল কাজে লাগাতে সন্তানদের উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। রোববার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর মাতবর বাজারে আশরাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য একটি মহল এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে, এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। এগিয়ে যাওয়ার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করে অনেকে। আমাদের উন্নয়নকে থামিয়ে দিতে চায়, গণতন্ত্রকে হত্যা করতে চায়, সকল অর্জনগুলোকে ধ্বংস করতে চায়। একটা গোষ্ঠী কিন্তু এখনো ষড়যন্ত্র করছে। জঙ্গিবাদ এবং সন্ত্রাসের পক্ষে যারা, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। তোমরা ফেসবুকে অতি বাড়াবাড়িকে না বলবে, তথ্য প্রযুক্তির খারাপ দিকগুলোকে না বলবে, মাদককে না বলবে, নকলকে না বলবে, প্রশ্নফাঁসকে না বলবে, জঙ্গিবাদকে না বলবে, সন্ত্রাসকে না বলবে, এবং সমস্ত ভালো দিকগুলোকে তোমরা হা বলবে। নষ্ট ইলেকট্রনিক পণ্য শুধু বর্জ্য নয়, হতে পারে মূল্যবান সম্পদ। দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনা করা গেলে বাতিল ইলেকট্রনিক পণ্য থেকেই মিলতে পারে সোনা, রূপা, তামা, প্লাটিনাম সহ মূল্যবান ধাতব উপাদান। দেশে সীমিত পরিসরে বর্জ্য রিসাইকেল হলেও তথ্য প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও দক্ষতার অভাবে মূল্যবান বর্জ্য চলে যাচ্ছে বিদেশে। পরিবেশ অধিদপ্তর বলছে, এসব বর্জ্য রপ্তানি না করে দেশে রিসাইকেল করা হলে বাণিজ্যিকভাবে লাভের সম্ভাবনা অনেক বেশি। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ইলেকট্রনিক ও প্রযুক্তি পণ্য মেয়াদ শেষে ফেলে দেওয়া হলেও উন্নত দেশে রিসাইকেল করে তৈরি করা হয় নতুন পণ্য। শুধু তাই নয়, এসব বর্জ্য থেকেও আহরণ করা হয় সোনা, রূপা, তামার মতো মূল্যবান ধাতব পদার্থ। বাংলাদেশেও রয়েছে বর্জ্য রিসাইক্লিং এর যথেষ্ট সম্ভাবনা। বুয়েট পরিবেশ অধিদপ্তরের পরিচালিত যৌথ গবেষণায় দেখা গেছে, 1 মেট্রিক টন প্রিন্টেড সার্কিট বোর্ড ও র্যাম থেকে পাওয়া যেতে পারে 24 লাখ টাকা মূল্যের সোনা, রূপা, তামা ও টিন। যে পরিমাণ সোনা বা রূপা, হেভি মেটাল পাওয়া যায়, সেটা কিন্তু প্রফিটেবল করে এই পুরো প্রসেসটাকে। এক্সপোর্ট না করে বরং এখানে এইটা যদি আমরা ম্যানেজমেন্ট করি, সেটা প্রফিটেবল। বিদেশে ভালো চাহিদা থাকায় রাজধানীর অনেক ভাঙারির দোকানে আলাদা করা হচ্ছে নষ্ট ইলেকট্রনিক পণ্যের মূল্যবান যন্ত্রাংশ, যেগুলো কয়েকবার হাত বদল হয়ে রপ্তানি হচ্ছে চীন, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। মাদারবোর্ড, হার্ড ডিস্ক, ল্যাপটপ যে প্রোডাক্টগুলো আছে, এগুলো যখন নষ্ট হয়ে যায় সেগুলো ভাঙারির কেজি দরে বিক্রি করে দিই। পুরাতন যে কোনো জিনিস আমরা
কিনে আর কি, তারপরে এগুলো আবার চায়না পাঠায়। বেসরকারি উদ্যোগে 8টি প্রতিষ্ঠান ই বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিলেও মূল্যবান ধাতব উপাদান আহরণের সক্ষমতা নেই। তবে নারায়ণগঞ্জের দেলপাড়ায় বড় পরিসরে একটি ই বর্জ্য প্ল্যান্ট গড়ে উঠলেও পর্যাপ্ত ই বর্জ্যের সংস্থান করতে পারছেন না তারা। তবে বর্জ্য রিসাইকেলের জন্য পৃথক কমপ্লেক্স গড়ে তোলা হবে বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আমাদের প্রতি মাসে 2000 টনের দরকার, আমাদের কালেকশন হলো আমাদের 1 থেকে 150 টন। 50% এর আবার বাইরে অন্যভাবে চলে যাচ্ছে, এর জন্য আইন কারণের দরকার আছে। আমরা 180 একর জমি নিচ্ছি, সেখানে ওয়েস্ট রিসাইক্লিং কমপ্লেক্স করব। বিভিন্ন ধরনের ওয়েস্ট নিয়ে যারা কাজ করছেন এখানে প্লট পাবেন এবং এই রিসাইক্লিংটা তারা করতে পারবেন। পরিবেশ ও মানব স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব রোধে কাজ করায় রিসাইকেলারদের সব ধরনের নীতি সহায়তা দেওয়ার আশ্বাস ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর। বর্জ্যকে যদি সম্পদে পরিণত করা হয় তাহলে রাষ্ট্র তার পাশে দাঁড়াবে। দেশে প্রতি বছরই এই বর্জ্য বাড়ছে 20%। তাই শুধু আর্থিক লাভ নয়, সবুজ পরিবেশের জন্য দ্রুত ই বর্জ্য রিসাইকেল ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। শিক্ষার হার যত বাড়বে ততই দেশের উন্নতি হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। দুবাই রেডিসন হোটেলে চট্টগ্রাম প্রবাসীদের আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দেশের প্রতিটি ক্ষেত্রে যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে 2041 সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলেও মন্তব্য করেন শিক্ষা উপমন্ত্রী। উদযাপন কমিটির আহ্বায়ক হারুনুর রশিদ ইমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদ ফারহান জুয়েল ও কাজী মোহাম্মদ আলীর যৌথ সঞ্চালনায় এই সভার আয়োজন করা হয়। সৌদি আরবের জেদ্দায় ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে স্বাধীনতা দিবস ফুটবল কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার স্থানীয় স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ একাদশ বনাম ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার খেলা অনুষ্ঠিত হয়। এতে 1-1 গোলে ড্র হয় খেলাটি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেদ্দার কনসাল জেনারেল FM বোরহানুদ্দিন। আগামী 6 মাসের মধ্যেই দেশে শুরু হতে যাচ্ছে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এতে মাত্র 10 থেকে 12 লাখ টাকার মধ্যে ব্লাড ক্যান্সারের রোগীরা বহুল প্রতীক্ষিত এই সুবিধা পাবেন। রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের বিখ্যাত টাটা মেমোরিয়াল হাসপাতালের এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। প্রতিবছর রক্তরোগের ক্যান্সারে আক্রান্ত হওয়া প্রায় 1200 রোগীর বেশিরভাগেরই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন। অথচ ব্যয়বহুল এই চিকিৎসাটি সহজলভ্য ও নিয়মিতভাবে চালু না হওয়ায় বছরে 8 থেকে 10,000 রোগী অকালেই হার মানছে মৃত্যুর কাছে। এ অবস্থায় রোববারে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে 3 মাস পর বঙ্গবন্ধু মেডিকেলে নিয়মিতভাবে অটোলোগাস ও 6 মাস পর অ্যালোজেনিক পদ্ধতির বোন ম্যারো ট্রান্সপ্লান্ট শুরু হবে। আমরা টাটা মেমোরিয়াল সেন্টারে বাংলাদেশের চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করব। এতে বাংলাদেশের ব্লাড ক্যান্সারের বিভিন্ন ধরনের রোগীরা দেশে বসেই স্বল্প খরচে সর্বাধুনিক চিকিৎসা পাবে। স্বল্প খরচে ব্লাড ক্যান্সারের রোগীদের সর্বাধুনিক সেবার সুযোগ সৃষ্টি করতেই ভারতের সর্বাধুনিক হাসপাতালের সঙ্গে চুক্তি সই করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা টাটা মেমোরিয়াল সেন্টারের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তাদের সহযোগিতায় আমরা দ্রুত ব্লাড ক্যান্সারের রোগীদের সর্বাধুনিক চিকিৎসার সুযোগ সৃষ্টি করতে পারব। অটোলোগাস ট্রান্সপ্লান্টের সুযোগ বিস্তৃত হলে রোগীদের বিদেশমুখিতা অনেকাংশেই কমবে। পাশাপাশি ভিসা জটিলতা, ফলো আপ চিকিৎসা সহ বিদেশে 45 থেকে 50 লাখ টাকার বিপরীতে মাত্র 10 থেকে 12 লাখ টাকায় অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সুযোগ পাবেন ভুক্তভোগীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশে যক্ষ্মা আক্রান্তের অনেকেই মাঝপথেই চিকিৎসা ছেড়ে দেয় বাড়ছে ওষুধ প্রতিরোধী জটিল যক্ষ্মার ঝুঁকি। এদের 80% রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে। যক্ষ্মার সংক্রমণ রোগ হওয়ায় আক্রান্তরা প্রতি বছর অন্তত 10 জনকে মৃত্যু ঝুঁকির দিকে ছেড়ে দেয়। জটিল যক্ষ্মা রোগ মোকাবেলায় 1 দশক ধরে সরকার বৈদেশিক সাহায্য পেয়ে আসছে। তবে অদূর ভবিষ্যতে অর্থায়ন বন্ধ হলে রোগীদের ওপর আর্থিক চাপ পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আব্দুল হালিমের ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট।
প্রতিদিন 22টি ওষুধ ও একটি ইনজেকশন পুশ করে দিন পার হয় এই মধ্যবয়সীর। 2011 সালে টিবি ধরা পড়ার পর চিকিৎসক 6 মাসের ওষুধ দিলেও ভালো বোধ করায় মাঝপথে ছেড়ে দেন তিনি। এর কয়েক বছর পর আবারও অসুস্থ হয়ে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে এসে জানতে পারেন ওষুধ প্রতিরোধী জটিল যক্ষ্মায় আক্রান্ত তিনি। চিকিৎসকরা বলছেন 6 মাসের কোর্স শেষ না করলে, নিয়ম মেনে মানসম্পন্ন ওষুধ না খেলে সাময়িকভাবে সুস্থ হলেও জীবাণু আবার ফিরে আসে শরীরে। আক্রান্তের স্বল্প সংখ্যক হাসপাতালে এসে বিনামূল্যে চিকিৎসা পেলেও নানা কারণে সেবায় সন্তুষ্ট নন রোগীরা। আজকে যেমন রুমের ভিতরে আয়সা ওষুধটা দিল, সেরকম তারা রেগুলার এটা করে না। এটা ছোঁয়াছে রোগ তাদের হবে, এজন্য আসে না। আয়সা ইনজেকশনটা গরু ছাগলে যেভাবে দেয় ঠিক এমনি করে দেয়, এভাবে দিলে প্রচন্ড ব্যথা লাগে এবং রক্ত বের হয়। রাষ্ট্রের আর্থিক চাপ কমাতে দ্রুত টিবি রোগীদের শনাক্তের সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। একজন এমডিআর টিবি রোগী যদি চিকিৎসার আওতায় না আসেন, তাহলে প্রতি বছরে উনি কমপক্ষে 10 জনকে নতুন করে এমডিআর টিবি রোগে আক্রান্ত করতে পারেন। ইভেন যারা নতুন করে এমডিআর টিবিতে আক্রান্ত হচ্ছেন এই আগের রোগীর কাছ থেকে, তারাও যদি চিকিৎসার আওতায় না আসেন, তাহলে তাদের মৃত্যু অবধারিত। যদি কার্যকরভাবে মনিটর করা না হয় এবং এগুলোর ব্যর্থতার কারণে যদি এভাবে এমডিআর টিবির হার দ্রুত বাড়তে থাকে, তাহলে বাংলাদেশকে কিন্তু শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে না, রাষ্ট্রীয় পর্যায়ে ভীষণ পরিমাণ আর্থিক চাপের মোকাবেলা করতে হবে। প্রাথমিক অবস্থায় সব ধরনের টিবি শনাক্তে উপজেলা পর্যন্ত সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা সরকারের। জিন এক্সপার্ট মেশিন, যেটা দিয়ে আমরা সাধারণত ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিটা শনাক্ত করতে পারি, সেটা এখন 206টা সেন্টারে কিন্তু দেওয়া হয়েছে সারা দেশে। আমরা অদূর ভবিষ্যতে 460টা উপজেলাতেই আমরা এটা স্থাপন করার পরিকল্পনা আছে। 2017 সালের সবশেষ তথ্য অনুযায়ী দেশে এমডিআর টিবি রোগীর সংখ্যা প্রায় 10,000, যার মধ্যে মাত্র 920 জনকে চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শনাক্তের বাইরে থাকা রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা না গেলে তারা বহুগুণে চারপাশের মানুষকে মৃত্যু ঝুঁকিতে ফেলবেন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে বারিধারায় বাইতুল আতিক জামে মসজিদে জানাজার পর তাকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়। শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুর খবর শুনে তার বাসায় ছুটে যান দীর্ঘদিনের সহশিল্পী ও সহকর্মীরা। প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাতে আসেন অগণিত ভক্ত ও অনুরাগীরাও। রাজধানীর বারিধারায় জনপ্রিয় এই শিল্পীর বাসভবন পার্ক সেরিনাতে নেমে আসে শোকের ছায়া। আমার একটা গান ছিল, যে ছিল দৃষ্টির সীমানায়, সে হারালো কোথায় কোন দূর জানায়। সত্যি সেই গানের মতো সত্যি হয়ে গেলেন আমাদের আপা শাহনাজ রহমতুল্লাহ। আমার সাথে ওনার যে সম্পর্কটা ছিল, ওটা মা ছেলের মতো। বড় একটা আদর, শাসন এবং আমি বলবো যে একটা মানসিক শক্তির আশ্রয়ের জায়গাটা চলে গেল। সে যা দিয়েছে বাংলাদেশকে, তার দেশের গান দিয়ে, তার আধুনিক গান দিয়ে, ছবির গান দিয়ে, সেগুলোই কিন্তু আমাদের পুঁজি। আমি মনে করি শাহনাজ এই উপমহাদেশের শ্রেষ্ঠ শিল্পীদের একজন। 50 বছরের সঙ্গীত জীবনে কালোজয়ী নানা গান উপহার দিয়েছেন শাহনাজ। মৃত্যুর মধ্য দিয়ে গুণী এই শিল্পী দৃষ্টির সীমানা ছাড়িয়ে গেলেও ভক্ত হৃদয়ে বেঁচে থাকবেন হাজার বছর। এত দরদ দিয়ে গান, তোমার আগুনে পোড়ানো, আরো কত গান, আমার মনে হয় আর কেউ গাইতে পারবেন না। আমাদের এমন কোনো শিল্পী পাবেন না যে ওনার গান পছন্দ করেন না, ওনার ফ্যান না, ওনার ফলোয়ার না। ভক্ত সাধারণের কাছে শিল্পীর জন্য মাগফিরাত কামনা করেন স্বজনেরা। জানান, শেষ জীবনে একটি সুফি অ্যালবাম প্রকাশের ইচ্ছা ছিল তার। ধর্মীয় কোনো গান নিয়ে যদি কিছু করি বা সুফি বাদ, তখন উনি বলছিলেন যে ঠিক আছে, এরকম যদি কোনো সিডি বের হয় আমি করব। আপনারা সবাই দোয়া করেন, আর উনি যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকেন আপনারা মাফ করে দিন। শনিবার রাত 11:30টায় বারিধারায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1952 সালে জন্ম নেয়া শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। বর্ণাঢ্য জীবনে দেশাত্মবোধক, প্লেব্যাক সহ আধুনিক অনেক বাংলা গান গেয়েছেন জনপ্রিয় এই শিল্পী। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছে দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, FFSB। রোববার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়।
এটা যদি আমরা করতে পারি, আমরা মনে করি আমাদের ফেডারেশন থেকে একটা অনেক বড় কাজ হবে সবার জন্য, দেশের জন্য এবং দেশের এই চলচ্চিত্র কর্মীদের জন্য, যারা ছবি দেখে সবার জন্য। এদেশের আমরা একটা সাংস্কৃতিক হেরিটেজ রেখে যেতে পারবো যদি আমরা এই কেন্দ্রটা সুপ্রতিষ্ঠা করতে পারি। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠছে মানবতার দেয়াল, যেখানে সচ্ছল পরিবারের সদস্যরা তাদের ব্যবহার করা পোশাক, লেখাপড়ার সামগ্রী রেখে যান। প্রয়োজন অনুযায়ী তা নিয়ে যেতে পারছেন অসহায় হতদরিদ্ররা। সমাজের ধনী গরিবের মাঝে মানবিকতার সেতুবন্ধন সৃষ্টি করাই মূল উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তারা। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির নবীনগর এলাকা। দেয়ালে সাজানো আছে শার্ট, প্যান্ট, সালোয়ার কামিজ কিংবা শিশুদের জামা কাপড়। একদিকে নিত্য ব্যবহার্য জিনিসপত্র রাখা হচ্ছে, অন্যদিকে নেওয়া হচ্ছে। আমার উপকার হলো একটা গেঞ্জি পাইছি, এটাই আমার উপকার। একটা প্যান্ট কিনতে গেলে 1800 টাকা লাগে, আমি এমনি পেয়ে গেলাম। স্কুলের ড্রেস আর একটা পায়জামা আর পাঞ্জাবি। আমি যেগুলো পড়তে পারি না সেগুলো আমি এখানে দিয়ে যাব। শুধু যাত্রাবাড়িতেই নয়, রাজধানীর মহাখালী, বনানী সহ বেশ কিছু এলাকার দেয়ালেই দেখা মিলবে এমন চিত্র। নিঃস্বার্থ এমন আয়োজনের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান উদ্যোক্তাদের। আমরা কিভাবে সমাজের যে অসহায় মানুষজন আছে তাদের পাশে কিভাবে দাঁড়াতে পারি, সেখান থেকে আমাদের এই উদ্যোগ। অনেকে দিয়ে যায় সকালে 10-11টার দিকে শেষ হয়ে যায়, আবার অনেকে বিকেলে দিয়ে যায়, রাতে শেষ হয়ে যায়। কারো কাছে হাত পাইতে নিবে কিছু বা চেয়ে নিবে, এরকম চোখ খুলে যায়, ওনারা আসতে পারছে না। এই প্রয়োজনটা যাতে ওনারা সহজেই ফিল আপ করতে পারে, এই জন্য আমাদের এই উদ্যোগ। প্রতিদিনের সংবাদপত্র কিংবা টেলিভিশনের পর্দা খুললেই যেখানে দেখা মেলে হানাহানি, গ্লানি আর বিদ্বেষ, সেখানে যে কোনো সমাজের জন্যই দৃষ্টান্ত হয়ে থাকতে পারে এই মানবতার দেয়াল। সমাজবিজ্ঞানীরা বলছেন, আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় অসহায় মানুষকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার বিকল্প নেই। এটা একটা করুণার জায়গা না, কারণ আমরা যে অপচয় রোধ করতে পারি, আমরা একটা জিনিসকে রিসাইক্লিং এর মধ্যে নিয়ে আসতে পারি, এটা একটা পলিসির মধ্যে নিয়ে আসা প্রয়োজন। কমিউনিটি ক্লাব, এগুলোকে আমাদের সচল করতে হবে। বিশেষ বিশেষ দিনে আমরা হয়তো একসাথে হই, কিন্তু মাঝে মাঝে আমরা যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তখন কিন্তু অনেক কাজ করা যায়। রাজধানীর ফুটপাত কিংবা অলিগলিতে দিন পার করে এমন অসংখ্য মানুষ, যেখানে সুউচ্চ ভবনে কারো হয়তো প্রয়োজনের তুলনায় বাড়তি আছে সবকিছুই। মানবতার দেয়ালের মতো এমন উদ্যোগে একদিন পাল্টে যাবে 56,000 বর্গমাইলের এই ভূখণ্ডের চিত্র, যেখানে সত্যি একদিন মানুষ মানুষের জন্যই হয়ে উঠবে। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। মৌসুমের প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে চির দুই প্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান। আগের মতো এই দ্বৈরথে উত্তাপ না থাকলেও লড়াইয়ের আভাস দিয়েছে দুদলই। তারকায় ঠাসা আবাহনী শেষ ম্যাচ হারায় মোহামেডানের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চায়। ছাড় দিতে নারাজ লিটন শফিউলদের মোহামেডান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোমবার সকাল 9টায়। আবাহনী মোহামেডানের অনুশীলনে হঠাৎ মাহমুদুল্লাহ ব্যাট বল হাতে নয়, ব্যক্তিগত কাজে এসে ঢু মেরে গেলেন একাডেমি মাঠে। গরমের খরতাপে ততক্ষণে কিছুটা হাঁপিয়ে উঠেছেন ক্রিকেটাররা। আকাশী নীলদের জয়ের ক্ষুধা বেড়ে গেছে, কারণটা শেষ ম্যাচ। মাশরাফিদের হারিয়ে দিয়েছে প্রাইম ব্যাংক। এবার প্রতিপক্ষ মোহামেডান। নামে ভারে কাগজে কলমে আবাহনী এগিয়ে। সাদা কালোদের দাপট নেই আগের মতো। এক সময়ের দ্বৈরথ এখন শুধু মুখে মুখে। সবসময় শুনে আসতেছি যে আবাহনী মোহামেডানটা খুব কম্পিটিটিভ একটা ম্যাচ হয়। সো আমরাও আমাদের টিম হিসাবে যেমন আছে, মোহামেডান টিম হিসাবে খুব ভালো টিম, ওরাও ভালো খেলতেছে লিগে। আমাদের টিমও খুব ভালো পজিশনে আছে। একটা ম্যাচ হয়তো হারছি, তো আমরা আসলে ওটার দিকে ফোকাস না করে আমরা ম্যাচের দিকে ফোকাস করতেছি। মোহামেডান ঐতিহ্য নিয়ে ভাবছে না। এক যুগেরও বেশি সময় সাদা কালোদের হয়ে খেলেছেন মঞ্জুরুল ইসলাম। এবার দলটির কোচ হিসেবে অভিষেক হলো তার। বলছেন মোহামেডানও ছেড়ে কথা বলার দল নয়। শক্তি সামর্থ্যে কম যাবে না তার শিষ্যরাও। মোহামেডানের ম্যাচের সবচেয়ে বড় যে অ্যারিস্টোক্রেসি বলেন, যে ঐতিহ্যটা যে বলেন, টোটালি প্রফেশনালিজম। তো আমরা যদি প্রফেশনালিজমটাকে যদি ওইভাবে মেনটেন করতে পারি, ইট উইল বি ডিফারেন্ট সিনারিও ফ্রম
বিগত 3-4 বছরের হিসাবগুলিতে। আবাহনী তারকায় ঠাসা, মাশরাফি, রুবেল, সাব্বির, সাইফুদ্দিন কে নেই? সেরা একাদশ সাজাতেও মধুর সমস্যায় পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। অধিনায়ক সৈকতও খেলতে পারছেন না পছন্দের জায়গায়। অন্যদিকে মোহামেডান অতটা তারকা সমৃদ্ধ নয়, তবু লিটন, শফিউল, আশরাফুলদের নিয়ে স্বপ্নের শেষ নেই সাদা কালোদের। 3টা ম্যাচ ভালো করেছি, পরপর 2টা ম্যাচ আমরা হেরে গিয়েছি। সো একটা আপনার গ্রাফ থেকে একবার একটা সময় স্ট্রেট ছিলাম, আর কিছুটা হলো ফল ডাউন হয়েছে। ইন্ডিভিজুয়াল ম্যাচ টু ম্যাচ প্ল্যান করছি, তো পেছনের ম্যাচগুলি আসলে অতটা প্রবলেম ক্রিয়েট করবে না। টুর্নামেন্টে যখন আমরা শুরু করি তখন থেকে আমরা একবারের জন্য চিন্তা করি না যে কোনো টিমকে আমরা খুব সহজে হারাই দিব। সো আমাদের শক্তি জায়গা যদি দেখেন, আমাদের সব ডিপার্টমেন্টেই খুব ভালো অবস্থায়, আমরা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব ডিপার্টমেন্টই আমরা খুব ভালো করতেছি এখন পর্যন্ত, যদিও একটা ম্যাচ হারছি। সো মানে আমার মনে হয় যে না, 3 দিক থেকে ওভারঅল আমরা টিম হিসাবে খুব ব্যালেন্স। লিগে এখন পর্যন্ত মোহামেডান হেরেছে 2 ম্যাচ, আবাহনী 1টি। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীনতা দিবস সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। রাজধানীর গুলশান এলাকায় বাড়তি সতর্কতা, মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি। মৌলভীবাজারে বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে চট্টগ্রামে কেন্দ্র দখল নিয়ে দুপক্ষের উত্তেজনা, পুলিশ গুলিবিদ্ধ। ভোটার উপস্থিতি নিয়ে মাথা ব্যথা নেই ইসির, বললেন সচিব। জোট গঠন নিয়ে বিএনপিতে আবারও প্রকাশ্য মতবিরোধ। এককভাবে নির্বাচনে না যাওয়ায় ক্ষুব্ধ শাহ মোয়াজ্জেম, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ফখরুলের। এবং বারবার অদল বদলের ঘটনা জাতীয় পার্টিতে নতুন কিছু নয়, মন্তব্য নেতাদের। জিএম কাদেরের সমন্বয়ের ঘাটতি ছিল দাবি চুন্নুর। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।